হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা 4 জানুয়ারি 2021-এর সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে। তো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, দেখো, একটি রম্বসের একটি কর্ণ অন্যটির থেকে 65%, অন্যটির লম্বা কর্ণটিকে বাহু হিসেবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র যদি আঁকা হয়, তাহলে ওই রম্বসের ও বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার অনুপাত কত হবে আমার এখানে বের করতে হবে। ওকে, তাহলে কিভাবে করব? দেখো, এখানে কি বলা হয়েছে, একটি রম্বসের কর্ণ অন্যটির 65%। আর কি বলা হয়েছে, লম্বা মানে যেটা বড় সেটাকে যদি আমরা বাহু হিসেবে ব্যবহার করি তাহলে একটা বর্গক্ষেত্র আঁকা যায়। এখানে দুটো বিষয় তোমাকে জানতে হবে। সবার প্রথমে দেখো, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো আমরা এই ক্ষেত্রফলের সূত্রগুলো একটু লিখে নেব। তো দেখো, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, হাফ ইন্টু, দেখো দুটো কর্ণ থাকে তাহলে ওই কর্ণদ্বয়ের গুণফল আমরা লিখব। তাহলে এখানটায় আমরা লিখলাম কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, পরিমিতির ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু ভাই মনে রাখতে হবে, কোনো কিছু করার নেই। আচ্ছা, আর কি, বর্গক্ষেত্র। আশা করি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সবাই জানো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বাহু স্কয়ার। তাহলে এই দুটো আমাকে প্রথমে বের করতে হবে। এবার এখানে যেটা বলা হয়েছে, দেখো, এই যে একটা আর একটার 65%, তাই না? তাহলে আমি যদি বড়টাকে 100 ধরি, দেখো, আমি যদি বড় কর্ণটাকে 100 ধরি, ধরো বড় যেটা, একটু ভালো করে বুঝবে, যেটা বড় কর্ণ সেটাকে আমি 100 ধরলাম, তাহলে যেটা ছোট সেটা কত হবে, 65%। তাহলে আমি এখানে 65 লিখলাম। তাহলে আমাদের দুটো কর্ণ হয়ে গেল। তাহলে এবার তুমি এখান থেকে বলো রম্বসের ক্ষেত্রফলটা কত। এখান থেকে আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করব। রম্বসের ক্ষেত্রফলের সূত্র একটু আগে বললাম, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এই হাফ ইন্টু কর্ণদ্বয়, তাহলে কর্ণগুলো কত কত, একটা তো 100 আর একটা হচ্ছে 65। এবার চলো একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, 50। তাহলে কত হবে, 0, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32, 3250। এই অবধি ঠিক আছে। এবার আসো বর্গক্ষেত্র। দেখো, বর্গক্ষেত্রের কি বলা হয়েছে, যে লম্বা কর্ণটিকে বাহু হিসেবে যদি ধরি, তার মানে এবার লম্বা বলতে এখানে বড় যে কর্ণটি, তাহলে তাকে আমরা বাহু ধরবো। কার বাহু ধরবো, বর্গক্ষেত্রের বাহু ধরবো। তাহলে তুমি এবার বলো, বর্গক্ষেত্রের বাহু যদি আমি 100 ধরি, এই বাহু যদি এবার 100 ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? খুবই সিম্পল কোশ্চেন, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো, বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার, অর্থাৎ আমি এই 100 ইন্টু 100 করতে পারি। তাহলে কত হবে, 1, 4টে 0। এবার এদের রেশিও বের করতে হবে। তাহলে প্রথমে কার, রম্বস, তো রম্বস কত আমার 3250, আর বর্গক্ষেত্র কত, 10,000। এই যে লিখলাম। চলো একটু কাটাকাটি করে নেওয়া যাক। শূন্য কাটলাম, কত দিয়ে কাটবো, যদি আমরা 5 দিয়ে প্রথমে কাটি, 5 6 30 65। ওকে, 5 দিয়ে কাটলে 200। আবার যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 13 65, 5 40 200, 13:40। এই যে অপশন সি হবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? আচ্ছা, দেখো পরের কোশ্চেন কি বলেছে, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায়, পরে আবার বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে যদি 64 কম হয়, তাহলে মূল সংখ্যাটি কত আমাকে বের করতে হবে। কিভাবে করবে, দেখো, সবার প্রথমে এই যে আমি যদি মেন যে সংখ্যা, ধরো মূল সংখ্যাটি চেয়েছে, তো তো তুমি যদি মূল সংখ্যাটিকে 100 ধরো, মূল সংখ্যাটিকে তুমি এখানে 100 ধরো, তাহলে প্রথমে কি হয়েছে, এখানে 20% হ্রাস পেয়েছে, মানে 20% কমে গেছে। তাহলে এই যে 20% যদি কমে যায়, আমি নিচের দিকে দিলাম, অর্থাৎ কমে গেল। তাহলে 20% যখন কমে যায় সেটা কত হবে না, 80 আসবে। এই অবধি ঠিক আছে। এবার কি হয়েছে, তারপর 50% বাড়লো। তাহলে এই যে 80, এর উপর আবার 50% বাড়ানো হলো। তাহলে এই 50% আমি ইনক্রিজ করলাম। তাহলে 80 এর 50% করতে হবে। কত হবে 80 এর 50%? দেখো, 80 12, তাই তো? তাহলে যদি 80 এর 50% হচ্ছে 12, তাহলে 12 আমি 80-র সাথে যদি যোগ করে দেই তাহলে কত হবে, 80 আর 12 হচ্ছে 92। তাহলে দেখো আমি পেয়ে গেছি কি,
প্রথমে কমার পর তারপরে যেটা বাড়ানো হলো। এবার বিষয় হচ্ছে কি, যে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে, দেখো ভাই আমার আসল সংখ্যা কিন্তু 100 আর আমি এখন পেয়েছি সেটা হচ্ছে 92। তাহলে এখানে আমরা দেখলাম কত ইউনিট কম বলো তো, এখানে 8 ইউনিট কম, 8 একক কম। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হয়েছে 64 কম, তাহলে আমি বলতেই পারি এই 8 ইকুয়াল টু 64। এবার চাওয়া হচ্ছে মূল সংখ্যা তো 100, তাহলে আমি এখানটায় বের করব 100 ইউনিট ইকুয়াল টু কত। দেখো এই 8 এর জন্য 64 হয়েছে, তুমি 8 গুণ করেছো, একই রকম ভাবে এর সাথেও তুমি 8 গুণ করো, তাহলে কত হবে 8 100 800, তাই না 800। তো 800 কোথায় আছে, এই যে অপশন বি তে রয়েছে। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি কি আছে। এভারেজ থেকে একটি কোশ্চেন, কি বলা হয়েছে, 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স হচ্ছে 35 বছর এবং উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। এই দুইজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের বয়সের চেয়ে 3 বছর কম। তাহলে পুরো দলের যে গড় বয়স সেই বয়সটা আমাকে বের করতে হবে। তো এবার কিভাবে করব, দেখো আমি যদি এখানটায় ধরে নেই যে টোটাল ওই দলের গড় বয়সটা হচ্ছে এক্স, যে দলের, ওকে, দলের গড়টা আমি ধরে নিলাম জাস্ট এক্স। তাহলে এখানে ওই অধিনায়ক আর যদি আমি খেলোয়াড়কে বাদ দিই তাহলে কি হবে, 3 বছর কমে যাচ্ছে। দেখো এই যে খেলোয়াড়দের যদি বাদ দিই, এই দুইজনের, কোন দুইজন, উইকেট রক্ষক আর হচ্ছে অধিনায়ককে যদি বাদ দেই তাহলে 3 বছর গড়টা কমে যাবে। তাহলে এখন যে নতুন গড় সেটা কত হবে, ওই বাদ দেওয়ার পর এই যে আমি লিখে নিলাম, নতুন গড় কত আসবে, x-3। এটা হচ্ছে আমাদের নতুন গড়। এবার কি করব, এবার দেখো দলের যে মোট বয়স, তাহলে দলে কতজন, 11 জন, তাহলে আমি এখানটা লিখবো মোট মোট বয়স কত, দেখো টোটাল যদি 11 জন হয়, প্রত্যেকের গড় আমি ধরেছিলাম এক্স, তাহলে মোট কত হবে 11 ইন্টু এক্স, তার মানে 11x। এই অবধি ঠিক আছে। এবার প্রশ্ন অনুযায়ী আমি এখান থেকে করতে পারি, কি করতে পারি দেখো, প্রশ্ন অনুযায়ী, ওকে, প্রশ্ন অনুযায়ী কি, এই যে 11 জনের যে বয়স মোট, এই বয়সের থেকে আমি বাদ দেব 11 জনের মোট কত 11x, তার থেকে আমি বাদ দেব, কি বাদ দেব, এই একজনের 35 বছর, আরেকজনের দেখো 5 বছরের বড় অধিনায়কের চেয়ে, উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। অধিনায়ক যদি 35 হয় তাহলে উইকেট রক্ষকের বয়স কত, তুমি বলে স্যার 5 বছর বড় অর্থাৎ 40, তাহলে এর সাথে আমি দুটো বয়স যোগ করে দিচ্ছি, কত, এই 35 আর হচ্ছে এই যে 40, এই দুটো যোগ করলাম। তাহলে এটা হচ্ছে কি মোট। এবার দেখো 11 জনের থেকে এই দুজনেরটা বাদ দেব, বাদ দিলে এবার আমি এটা মোট পেলাম, তাকে আমি টোটাল কতজন থাকলো, দুইজন যখন বাদ দিলাম তাহলে বলবে স্যার এখন তো 9 জন, তাহলে এটা হচ্ছে 9 জনের গড়। এই যে 9 জন, এই 9 জনের নতুন যে গড় সেটা কত না x-3। এবার আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো এটাকে অন্যভাবেও করা যায়, এমন নয় যে আমি এইভাবে করেছি এইভাবে করতে হবে, অন্য আরেকটা ইকুয়েশন আমি দেখিয়ে দেব। সো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, কি লিখবো, 11x মাইনাস কত 75 ইকুয়াল টু 9x মাইনাস 27। আমরা এক্সটাকে যদি এক পাশে নিয়ে আসি, বা আমি এখান থেকে করতে পারি 2x ইকুয়াল টু 27, তোমার 75 থেকে যদি 27 বাদ দিই কত হবে 48। তাহলে 2x ইকুয়াল টু যদি 48 হয় তাহলে তুমি বলবে স্যার x ইকুয়াল টু তো 24, আর এক্সটা কি, এক্স হচ্ছে গড়, তাহলে এখানে তুমি বলতেই পারো যে স্যার তাহলে 24 বছর হবে। এটা হলো একটা প্রসেস। তুমি আরেকটা ভাবে করতে পারো, তার ইকুয়েশনটা আমি করে দিই একই রকম ভাবে, এখানে ডি টু সেম, শুধু এই প্রশ্ন অনুযায়ী এই বিষয়টাকে একটু চেঞ্জ। ঠিক আছে, আই থিঙ্ক এটাই বেস্ট, দরকার নেই, এটাই বেস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, 4 নাম্বার। 4 কি বলেছে, 400 এবং 500 এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। 400 থেকে 500 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল নির্ণয় করতে হবে, যা কিনা 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 5 থাকবে। তো এখানে সংখ্যাগুলো বের করার কোনো দরকার নেই, কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। দেখো যাই হোক না কেন যোগফল কি বলা হচ্ছে, 8, 12, 16 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। ভাই তুমি প্রত্যেকটা সংখ্যা থেকে না অপশন থেকে 5 মাইনাস করে দাও, কেন, তাহলে আর কোনো রকম অবশিষ্ট থাকবে না। যখন তুমি 8, 12 এবং 16 দিয়ে ভাগ করবে তাহলে 5 যদি তুমি প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করো কত হবে, 5 আছে 12 সমান 917। আচ্ছা
5 আছে 12 সমান, তার মানে কত 927। আচ্ছা 5 আছে 12 সমান, তাহলে কত 937। 5 আছে 12 সমান 907। এই যে চারটে, এবার আমি দেখব এর মধ্যে থেকে কোন সংখ্যা যাকে আমি এই 8, 12 এবং 16 দিয়ে ভাগ করতে পারি। এবার এখানে আমি কোন প্রসেস অ্যাপ্লাই করব দেখো। আমি প্রথমে যদি এই 8 দিয়ে চেক করি, 8 দ্বারা ভাগের নিয়ম তোমরা জানো, তো 8 দিয়ে যদি আমি চেক করি তাহলে ব্যাপারটা কি হয় দেখো। 8 দিয়ে ভাগ করলে 8 ওকে 8, 8 8 দিয়ে তো এটাকে ভাগ করা যাবে না। আচ্ছা 8 দিয়ে কি আমরা এটাকে ভাগ, আচ্ছা এক কাজ করি, 8 দিয়ে ভাগ করতে তো টাইম লাগবে, 12 দিয়ে ভাগ করি, যাকে 3 এবং 4 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাই তো তোমার 8 দিয়ে ভাগ যাবে, তাই তো। আচ্ছা কিন্তু এখানে তো আসছে না, 922, 932, তাহলে কিছু একটা মিস্টেক করেছি। আচ্ছা 5 বাদ দিলে 9 আছে, 5 আছে 12 সমান 7, হাতে 1, ঠিকই তো করেছি। আচ্ছা ওকে, কারণ একটাও যাচ্ছে না এখানে 3 এবং 4, তাহলে উত্তর বের করবো কি করে। এক্সট্রিমলি সরি, আমরা প্রসেসটাকে চেঞ্জ করব। 400 এবং 500 এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো। তাহলে এক কাজ করি, প্রথমে আমি অন্য আরেকটা প্রসেস অ্যাপ্লাই করছি, ওই 8, 12 এবং 16 এর যদি লসাগু করি, 16 এর আগে লসাগু করি, চলো এদের লসাগু করলে কত হবে, এদের লসাগু করলে হবে 48। তাহলে কি হবে, 48 হচ্ছে লসাগু, কিন্তু সব থেকে বড় সংখ্যা তুমি কি করে বের করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই 48 দ্বারা ভাগ করবে, কিন্তু এখানে তো অবশিষ্ট 5 অবশিষ্ট থাকবে, তাহলে ওই সংখ্যা যেটা তার প্যাটার্নটা কি হবে, 48 এর গুণিতক হবে, এটা কনফার্ম। 48 এর কত গুণিতক জানি না, তো আমি সেটা কে গুণিতক দিলাম, তার সাথে আমি +5 করলাম, সেটাই হবে সংখ্যাটি, ভালো করে বোঝো। 48 এর গুণিতক প্লাস হচ্ছে 5, কিন্তু আমি এখানে যখন প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট, জানি না কেন এলো না, আমি পরে দেখবো, যাই হোক আমি অন্য প্রসেসটা অ্যাপ্লাই করছি। তাহলে এবার আমি সংখ্যাগুলো বের করব, 48k + 5। তাহলে প্রথমত যদি আমি 48 ইন্টু কে এর ভ্যালুটা 9 ধরি, +5 করি, তাহলে কত হবে 48, 432 আর হচ্ছে 5, 437। আমি আরেকটি সংখ্যা যদি বড় সংখ্যাটা ধরি, 48 ইন্টু 10 প্লাস হচ্ছে 5, তাহলে এটা কত হবে 480 আর 5, 485। দুটো সংখ্যা পেয়ে গেছি, যদি দুটো সংখ্যাকে যোগ করি তাহলে কত আসবে, 7, 5, 12, 2 হাতে 1, 8, 3, 11, 12, 2 হাতে 1, 922। এই যে আমার 922 উত্তর এলো। কিন্তু আমি কোথায় ভুল করলাম, 4 বুঝতে পারলাম না, আমি যে প্রথম যে প্রসেসটা করতে চেয়েছি, কারণ আমি যেভাবে করতে গেলাম সেখানে কিন্তু হওয়া উচিত ছিল ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তাহলে 5 যদি মাইনাস করি 917, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা একে ভাগ করতে পারছি না, তাই তো। তাহলে এটা হবে না, যাই হোক আমাদের প্রথম প্রসেসটা আমি বাদ দিলাম ভাই, এক্সট্রিমলি সরি। সেকেন্ড প্রসেসটা করবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, এটা সিম্পলিফিকেশন রয়েছে, খুবই সিম্পল। তো সিম্পলিফিকেশন করতে গেলে আমাকে বদমাস রুলটাকে খেয়াল রাখতে হবে। দেখো ভাই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো আমরা প্রথমে কিসের কাজ করবো, ব্র্যাকেটের কাজ করব, বাকি যা আছে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেব। আচ্ছা দেখো, যদি 54কে, 54 মিনস 5.4, যদি 9 দিয়ে ডিভাইডেড করো তাহলে তুমি এখানটায় পাবে কত, 0.6 পাবে, প্লাস এই গুণের কাজটা আমরা করেই নিই একবারে। 9 19 কত, 114, তাহলে এক গড় আগে দশমিক, 114 লিখে এক গড় আগে দশমিক, তার মানে আমি এখানটায় দশমিক দিয়ে দিতে পারি। এবার কি করব আমরা, 17 মাইনাস, আবার এখানে গুণ হয়ে গেছে রাইট, তাহলে 4 6 24, তাহলে কত হবে 2.4 প্লাস কত 11.4। এবার কি করব, এখানে হচ্ছে 17 আর এখানে 11 থেকে যদি আমরা 11.4 প্লাস আর মাইনাস হচ্ছে 2.4, তাহলে এটা যদি আমরা বাদ দিই কি পাবো, +9 পাবো। তাহলে 17 আর 9 কত, 26। তো এই যে আমার অপশান এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বলা হয়েছে ডেভিড 1,20,000 টাকার একটি গাড়ি বিক্রি করে 20% লাভ করে, তাহলে 30% লাভ করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। দেখো খুবই সিম্পল বিষয়, তাহলে তিনি প্রথমে 20% লাভ করেন, তাই তো, এত টাকায় বিক্রি করাতে, কিন্তু তার টার্গেট হচ্ছে 30% লাভ করা।
তো তুমি যদি এখানে এইভাবে করো, ধরো প্রথমে গাড়ির দাম হচ্ছে 100 টাকা। প্রথমবার যখন তিনি বিক্রি করেছেন, এই যে সেলিং প্রাইস 1, 20% লাভে, তাহলে 120 টাকায় বিক্রি করেছেন। কিন্তু তিনি চাইছেন 30% লাভ করতে, অর্থাৎ তিনি ওই প্রফিটটাকে 130 রাখতে চাইছেন। যখন তিনি বিক্রি করেছিলেন এসপি 20% প্রফিটে 120, অ্যাকর্ডিং টু কোশ্চেন সেই প্রাইসটা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে 130 বা 30% প্রফিট করার জন্য কত তাকে বিক্রি করতে হবে? 120, 120, তার মানে আমি এখানে 1000 গুণ করেছি, এখানে তুমি 1000 গুণ করে দাও। খুবই সিম্পল একটা কোশ্চেন। আচ্ছা, 1 2 3, তার মানে 130, 3টে শূন্য, অপশন বি হবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলা হয়েছে বীজগণিত থেকে একটি কোশ্চেন, a plus b plus c equal to 14, ab plus bc plus ca equal to 47, abc equal to 15, then a cube plus b cube plus c cube এর মান কত আমাকে বের করতে হবে। তো এই জায়গাটায় করার আগে কিছু সূত্র একটু জেনে রাখো। দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা সূত্র আছে, সি কিউব মাইনাস 3abc একবারে করি। 3abc ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, চলো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। সূত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার যদি আমি এখানটায় মান বসিয়ে দেই, তুমি বলে স্যার এখানে তো কিউবের মান চাইনি, এটা ঠিকই, কিন্তু দেখো কি করছি, কারণ এখানে ভ্যালুটা দেওয়া আছে, আমাকে পুট করতে হবে। তো এই জায়গাটায় যদি আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ বি সি এর মানটা দেওয়া আছে 15, আমি এখানটায় 15 লিখলাম। আচ্ছা, এরপরে কি দেওয়া হয়েছে দেখো, এ বি সি, তো এ বি সি এর মান কত? এ বি সি এর মান হচ্ছে 14, তুমি লিখে দাও 14। ওকে, আচ্ছা এবার কি হয়েছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তার মানে কি 14 তার স্কোয়ার। আচ্ছা 14 এর স্কোয়ার করলে একবার আমি লিখে দিই 196 মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তার মানে আমি এখানে 47 ইন্টু 3 করবো, তাহলে এটা করলে কত হবে, 3 সাথে 21 1, 3 4 12 আর 2 14, একবারে করে দিলাম। ওকে, এবার কি করবে, এই জায়গা থেকে আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 45 ইকুয়াল টু, এটা কত হবে 14 ইন্টু, এটা মাইনাস করলে পাবো আমরা কত, 5 5 55, রাইট 55। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কিন্তু এবার ইজিলি পেয়ে যাবো কি করে। আচ্ছা এটা আগে গুণ করে নিই, 14 ইন্টু 55 করলে কত হবে, 55 আর হচ্ছে 14, 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 5 20 আর 5 25 আর 2 27 7, হাতে 2, 5 ওকে 5 আর 2 7, 770, এই যে 770। আর এই যে মাইনাস 45 আমরা যদি ডান পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে প্লাস 45, তাহলে এটা যোগ করলে কত হবে 5 7 4 11 1, হাতে 1, 815। তাহলে আমাদের এখান থেকে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। এবার দেখো ত্রিকোণমিতি থেকে একটি কোশ্চেন, তার মানে কি সব কোশ্চেনে কিন্তু এখানে থাকে। দেখো tan 15 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি প্লাস হচ্ছে cot 15 ডিগ্রি, এর ভ্যালু কত আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করব, এখানে একটা বিষয় আগে তোমাকে জানতে হবে। কি বিষয় দেখো, এই যে tan আর cot, আমরা যদি এটাকে এইভাবে লিখি, কিভাবে cos, তাই তো, এটা হচ্ছে tan 15 ডিগ্রিকে আমরা লিখতেই পারি, আচ্ছা দেখো sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি প্লাস cot কে আমরা কি লিখতে পারি, cos 15 ডিগ্রি বাই sin 15 ডিগ্রি। এবার আমরা যদি এর লসাগু করি তাহলে কি হবে, cos 15 ডিগ্রি, তাই তো, আর কি পাবো আমরা sin 15 ডিগ্রি। তাহলে cos 15 হয়ে গেল, মিলে গেল, তাহলে উপরে পড়ে থাকলো কি, আমরা এখানটা লিখতে পারি sin স্কোয়ার 15 ডিগ্রি প্লাস sin মিলে গেল, তাহলে উপরে থাকলো cos স্কোয়ার 15 ডিগ্রি। তোমরা একটা সূত্র জানো বা একটা ভ্যালু জানো কি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, তাহলে আমরা এই sin স্কোয়ার 15 ডিগ্রি
প্লাস কস স্কয়ার 15 ডিগ্রি ডাইরেক্ট বসিয়ে দিতে পারি 1 বাই আমরা লিখতে পারি এখানে যা আছে তুমি এটাই লেখো যে সাইন, আমরা সাইনটাকে আগে লিখি সাইন 15 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি। এবার কি করব, এবার একটা কাজ আমরা করি, এই সমীকরণটাকে যদি আমরা 2 দ্বারা গুণ ভাগ করি তাহলে বিষয়টা কি আসবে দেখো, যখন তুমি 2 দিয়ে গুণ করবে উপরে 2 আসবে, তাই তো। দেখো আমি পরের লাইনে দেখাচ্ছি কি বললাম, আমরা 2 দ্বারা গুণ ভাগ করব, গুণ ভাগ প্রক্রিয়া। তাহলে প্রথমে আমরা লিখব 2, উপরে 2 চলে আসবে, নিচে কি চলে আসবে দেখো, নিচে চলে আসবে 2 ইন্টু সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি, ওকে, ইন্টু যোগ ভাগ তো, আচ্ছা ইন্টু কি লিখবো আমরা 2 সাইন থিটা ইন্টু, এটা দেখিয়ে দিচ্ছি, সরি এখানটা দেখিয়ে দিই, এটা এক্সট্রা, ওকে। আমরা জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, এটা একটা সূত্র আমরা জানি, ওকে। তাহলে এরপরে আমরা কি করব দেখো, 2 এখানে কিন্তু কাটা যায়, আমি এখন কাটছি না, তাহলে এই জায়গাটায় আমি সাইন 2 থিটা দেখো একবারে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানটা আমি লিখতে পারি 2 বাই কি লিখবো সাইন 2 থিটা, তার মানে কত 2, থিটার মান কত এখানে 15, তাহলে আমি লিখে দিচ্ছি সাইন 30 ডিগ্রি। এবার আমরা কি লিখবো, এবার দেখো তুমি আবার জানো সাইন 30 ডিগ্রির মান কত বলো তো হাফ, তাহলে এখানটায় তুমি বসিয়ে দাও এই যে 2 বাই হচ্ছে হাফ, তাহলে 2 বাই হাফ কত হয় বলো তো 2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে এখানে আমরা এই যে অপশন 4 করলাম। তাহলে এই জায়গাটা কি করলাম, এখানটা খেয়াল রাখবে আমরা 2 গুণ করেছি উপর নিচে, ওকে, আমরা 2 দ্বারা গুণ ভাগ করেছি, তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর এসে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, অনেকে হয়তো ডিটেলস মেথডগুলো জানো না, যার কারণে আমি একটু ডিটেলসটাই রাখার চেষ্টা করছি, যদি শর্টকাট চাও সেটা বলবে, তাহলে তো শর্টকাট নিয়ে আসি। পরের যে কোশ্চেন বলা হয়েছে 20 জন পুরুষ এবং 10 জন বালক 10 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 25 জন পুরুষ এবং 10 জন বালক 9 দিনে কাজটি করতে পারে, তাহলে একজন পুরুষ দৈনন্দিন কাজের সাথে একজন বালকের কাজের যে অনুপাত সেটা আমাকে বের করতে হবে। এটা দুটো ভাবে করা যায়, তো এখানে বলা হয়েছে 20 জন, এই যে 20 জন ম্যান তাই তো পুরুষ, প্লাস কি বলা হয়েছে 15 জন বালক কাজটা করে কত 10 দিনে, সো আমি এর সাথে ইনটু করে দেবো 10, কেন, কারণ আমরা জানি M1 D1 হয়, সো এখানটা আমরা 10 লিখলাম ইকুয়াল টু 25 জন মানুষ তাই তো, আর কতজন 10 জন বালক কাজটা করে 9 দিনে আমরা লিখলাম, এখান থেকেই আমরা ম্যান ইস টু বয় পেয়ে যাব। তাহলে দেখো 10 20 কত হয় 200 M প্লাস 10 15 কত 150 B ইকুয়াল টু 9 25 225 M আর 9 কত 10 90 B। আমরা এমটাকে যদি বিটাকে এই পাশে নিয়ে আসি, এটা 150 এটা 90, তাহলে মাইনাস হয়ে যাবে তাই তো, তাহলে 60 B হবে, আর 225 থেকে 200 বাদ দিলে থাকবে কত আমার 25, তাহলে 25 M। যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 12 B, 5 দিয়ে কাটলে 5 M। এখানে চেয়েছে একজন বালকের কি একজন পুরুষের সাথে বালকের, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ম্যান ইজ টু বয় ইকুয়াল টু হয়ে যাবে আমার কি, ও ম্যান ইজ টু বয় লিখলাম তাই তো। দেখো এখানে এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে, কারণ আমি আরেকটা লাইন করি নাহলে তোমরা এখানটা গুলিয়ে ফেলবে, যে কারণ তাদের এফিসিয়েন্সির বিষয়টা কিন্তু আলাদা। ধরো তুমি এখান থেকে লিখতে পারো বি বাই এম ইকুয়াল টু হচ্ছে 5/12, তাই তো। এই যে এটা হচ্ছে আমরা ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু এখানে আমরা বি বাই এম করেছি, অতএব আমার এখানে চেয়েছে এম ইস টু বি, তাহলে আমরা এখান থেকে লিখবো 12:5। দেখো এই যে 12:5, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে এখানে দেখো বি আমার এম দরকার, তাহলে আমি জাস্ট একটু রিভার্স করে লিখলাম আর কিছুই না, তাহলে এখানে আমাদের 12:5 হবে সঠিক উত্তর। আচ্ছা আরো একটি কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 10 কি বলা হয়েছে পরিমিতি থেকে 6 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি সীসার গোলক একটি নলাকার বিকারে ফেলে দেওয়া হয় যাতে কিছু জল থাকে এবং যাতে গোলকগুলি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়। যদি বিকারের ব্যাস 9 সেন্টিমিটার হয় এবং জলের স্তর 32 সেমি বেড়ে যায়, তাহলে বিকারে সীসার গোলকের সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এখানে গোলকের ব্যাসার্ধ জানি, তাহলে এখান থেকে আমরা যদি
চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা এটা ধরে নেই। এখানে দেখো ব্যাস বলে দিয়েছে, ব্যাস হচ্ছে কত 9। আচ্ছা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাস যদি 9 হয় ব্যাসার্ধ কি করে হয় বা কত হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তোমরা ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এই 32 সেন্টিমিটার জলের স্তর, তার মানে এটা হচ্ছে উচ্চতা। চলো আমি এখানটায় লিখে দিলাম, এটা হলো আমার উচ্চতা কত 32 সেন্টিমিটার। এবার নিমজ্জিত যে গোলক তার আয়তন কি হবে, সমান হবে জলের পরিমাণ বৃদ্ধি, তাই না? তাহলে এবার এখান থেকে আমরা বের করে নিই গোলকের ব্যাসার্ধটা। দেখো এখানে গোলকের এই যে ব্যাস বলে দিয়েছে, তাহলে এখানটায় আমরা লিখব গোলকের ব্যাস কি করে বের করতে হয়, ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি ব্যাস পেয়ে যাবে। এবার এই যে চোঙের ব্যাসার্ধ কত, তো আমরা আগে বের করে নিয়েছি 4.5। তাহলে এবার আমরা তার আয়তন বের করব। দেখো এখানে দুটো বিষয় জানতে হবে তোমার। গোলকের আয়তন, গোলকের আয়তন ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব। আর যদি চোঙের আয়তন জানতে চায় বা চোঙের আয়তনের সূত্র এগুলো জেনে রাখো, ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার। এবার এই দুটোকে কি করব, আমরা সমান করব। তাহলে প্রথমে আমরা লিখব গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব, আর কত গোলকের এই যে 3, সো এখানটায় আমরা 3 পাই আর কিউব করে দিলাম, ইকুয়াল টু চোঙের আয়তনের সূত্র আমরা একটু লিখলাম কি পাই আর স্কোয়ার, সো এখানটায় আমরা লিখলাম পাই আর স্কোয়ার কত, এই যে আর তো এখানে চোঙের ধরেছিলাম 4.5, সো এখানটায় আমরা 4.5 লিখবো, এই যে 4.5 স্কোয়ার ইন্টু উচ্চতা কত 32। এখান থেকে আমরা পেয়ে যাব গোলকের সংখ্যা। ও এখানে তো গোলকের সংখ্যাটা লিখতে হবে, সরি, এখানে এই যে গোলকের সংখ্যা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি এইটুকু ক্যালকুলেশন তোমাদের জন্য রাখলাম, খুব ডিস্টার্ব হচ্ছে পাশে, যাই হোক হয়তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে এই যে গোলকের সংখ্যাটা যদি তোমরা বের করে নাও, তাহলে কিন্তু তোমাদের আনসারটা এসে যাবে। তো আমি চাই তোমরা এটা কমেন্ট করে উত্তর জানাও যে এর উত্তরটা কত হবে ক্যালকুলেশন করলে, ঠিক আছে? তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম যদি তোমরা নিয়মিত ভিডিও পেতে চাও অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখো ভাই, আমি অনেক কষ্ট করে তোমাদেরকে চেষ্টা করি কিছুটা দেখানোর, শেখানোর, যদি কিছুটা হেল্প হয় তোমরা শুধুমাত্র একটু শেয়ার করে সাপোর্ট করো, তাহলে আমি চেষ্টা করবো ভাই অনেক ব্যস্ততার মধ্যে থেকেও তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার জন্য। চলো।